মোটর নিউরন ডিজিজ বা এমএনডি যেটি একটি বিরল এবং জটিল রোগ হিসেবে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বেশ পরিচিত। এই রোগে খুব কম মানুষই আক্রান্ত হয়, ফলাফলে এই রোগটা নির্ধারণ করা এবং তার চিকিৎসাটাও বেশ জটিল একটি প্রক্রিয়া। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব মোটর নিউরন ডিজিজ নিয়ে। স্যার, শুরুতেই জানতে চাই মোটর নিউরন ডিজিজ আসলে কি? এটা হচ্ছে নার্ভের একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, মানে নার্ভের যে সেলগুলো থাকে সেটা যদি কোনো ডিজেনারেশন হয় তখন নার্ভ আর ঠিকমতো কাজ করতে পারে না। এটা অনেকগুলো টাইপস আছে, যেটা প্রাইমারিলি যে রুগী দেখা যায় যে তার মাসেল টুইস্টিং হয়। টুইস্টিং মানে দেখবেন অনেক সময় লাফায়, মাসেল দেখবেন আমাদের ন্যাচারালি অনেকের এমনি লাফাতে পারে, এটা আবার অনেকে ভয় পাওয়ার কারণেই। মানে প্রাইমারি রোগটা এভাবে শুরু হয়, রোগী আস্তে আস্তে শক্তি কমে আসে, পাওয়ার কমে আসে, মাসেলের পাওয়ার, ভয়েস মানে কথা বলার শক্তিটা একটু কমে আসে, স্লাড মানে একটু তোতলানো এরকম মনে হবে, দুর্বল লাগবে এরকম মনে হবে। এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে হয় এবং দীর্ঘদিন কয়েক মাস কয়েক বছর পর দেখা যাবে যে রোগী আস্তে আস্তে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যাচ্ছে, মানে মুভমেন্ট করতে পারতেছে না, হাত পা শুকিয়ে যাচ্ছে। এবং এই রোগটা খুবই বিরল, তবে এই রোগটা প্রায় আমরা পেয়ে থাকি। ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতেও কিন্তু আমাদের সময় লাগে, কারণ রোগ কিন্তু গ্র্যাজুয়াল প্রগ্রেসিভ ডিজিজ, মানে আস্তে আস্তে রোগ প্রগ্রেশন, মানে রোগ নিজের প্রগ্রেশন করে। আপনি যতই ট্রিটমেন্ট দিতে থাকবেন তখনও সে কিন্তু তার কিন্তু প্রগ্রেসিভ, তার আগাতে থাকবে। আমরা যদি কম্পারেটিভ ক্যান্সারের কথা চিন্তা করি, ক্যান্সার যেমন তার সেলটা আস্তে আস্তে মানে বাড়াতে থাকে, মাল্টিপ্লিকেশন মানে খারাপ সেল, তদ্রূপ এই রোগেও আস্তে আস্তে আপনার তার এই ডিজেনারেশন, নার্ভ তার স্বকীয়তা হারায়। আস্তে আস্তে এই রোগটা মানুষকে এক প্রকারে ডিজেবল বা পঙ্গুত্ব করে বিছানায় ফেলে দিতে পারে। এবং লাস্টলি ফেট অফ ডিজিজ হচ্ছে মানুষ এক পর্যায়ে অনেক সময় রেসপিরেটরি ফুসফুসে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় বা হার্টের মাসেল ইনএক্টিভ হয়ে সে এক পর্যায়ে অনেক সময় মারা যেতে পারে। স্যার, মোটর নিউরন ডিজিজ কি সেটি তো আমরা জানলাম, এবার একটু আমাদেরকে জানাবেন মোটর নিউরন ডিজিজ কি আসলে বংশগত? এটিতে কি আসলে বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হতে পারে এবং এটা আসলে কেন হয়? প্রথমত এটা বংশগত হতে পারে, বংশ পরম্পরায় মানে এক জেনারেশন টু আরেক জেনারেশন এটা আসতে পারে। বাট একজ্যাক্ট কজ আমরা বলি ইডিওপ্যাথিক, মানে অনেক ক্ষেত্রে আননোন কজ আমরা জানি, বাট বংশগত একটা হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। টক্সিক, ধরেন এমন পরিবেশে থাকে পুরো এরিয়াটি টক্সিন, মানে ধুলা বালি বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন টক্সিন পদার্থ অনেক এলাকা দেখবেন না বেশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে, এই পরিবেশটা এটার জন্য দায়ী। তারপরে বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার অনেক সময় পরবর্তীতে এটা হয়। আরেকটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার হচ্ছে আপনার বডির ইমিউন সিস্টেম যদি নিজের রোগ প্রতিরোধ না করে সে নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করে, দিস ইজ অটো ইমিউন ডিসঅর্ডার। তো এগুলো হচ্ছে কমনলি কিছু আমরা কজ বা ইনফেকশান, ইমিউন সিস্টেম দুর্বল হওয়া বা অন্য একটা রোগ থেকে সেকেন্ডারিলি এটা আসতে পারে। ধরেন যেমন আমরা অনেক সময় আইবিএসের প্রবলেম বলি বা অন্যান্য দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে ভোগে একটা মানুষ, যখন তার ইমিউন সিস্টেমটা সাপ্রেস করে তখন কিন্তু এই জাতীয় এমএনডির মতো বা মোটর নিউরন ডিজিজ হতে পারে। এবং এটা যে কোনো বয়সী হতে পারে, এটা একেবারে বাচ্চাদেরও হতে পারে এবং বয়স্কদের হতে পারে। তবে আমরা বেশিরভাগ বয়স্ক রোগী পেয়ে থাকি, আর হচ্ছে পুরুষদের মেয়েদের তুলনায় মানে মহিলাদের তুলনায় পুরুষদের একটু বেশি হয়ে থাকে এই সমস্যাটা। স্যার, জটিল এবং বিরল রোগ এটি, এবং এই রোগের চিকিৎসাটাও আসলে কি সবখানে সহজলভ্য কিনা এবং এর চিকিৎসা আসলে কেমন হয় সেটি সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। এটা প্রথমত এই রোগটা নির্ণয়তে সময় লেগে যায়, মানে রোগী ঘুরতে থাকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, এবং এখানে কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন। আমরা অনেক সময় রোগীর এনসিএস করি, মানে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, তো সেটাতে যদি কনফার্ম না হয় আমরা আবার ইএমজিতে চলে যাই, ইলেকট্রোমায়োগ্রাফি অ্যানাদার টেস্ট। আবার কিছু আপনার রেডিওলজিক্যাল টেস্টের প্রয়োজন হয়, যেমন এমআরআই, সিটি স্ক্যান। অনেক সময় রোগীর রোগ নির্ণয় করতে করতে রোগী কিন্তু এর মধ্যেই অনেক খারাপ হয়ে যেতে পারে। এটা হচ্ছে বড় প্রবলেম। এবং এই রোগের যেটা হয় যে আসলে নো কিউর, মানে বলা হয়েছে মানে রোগটা ভালো হবে না, কিন্তু প্রবলেম হয়েছে অন্য জায়গায়। এই কথা যখন রোগীর গার্জিয়ান শুনে বা রোগী শুনে, সে কী করে, মানে রোগের ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করে, মানে আর করতে চান, আমি তো আর ভালো হবে না। কিন্তু সে যে খারাপ হবে ওই কথাটা আর আমরা বলি না বা রোগী আর মাথায় আসে না। এই রোগটা যখন শুরু হয়, এই রোগীটা ডে বাই ডে যখন প্রগ্রেসিভ ডিজিজ খারাপ হতেও কিন্তু অনেক সময় লাগে, কয়েক বছর
এটা কারো ক্ষেত্রে 5 বছর, কারো ক্ষেত্রে 10 বছর, কারো ক্ষেত্রে 15-20 বছর। এখন বাংলাদেশ বলেন সারা ওয়ার্ল্ডে মানুষের গড় আয়ু কত? ধরেন একটা মানুষ 50 ইয়ার্স এই যে এই রোগে আক্রান্ত হলো, তাহলে এই রোগটা খারাপ হতে হতে আর 60, 65, 70 লাগবে না? এখন আপনি যদি এটার ট্রিটমেন্ট না করেন, সে দ্রুত খারাপ হয়ে যাবে এবং সে আস্তে আস্তে ডিসেবলে বিছনায় পড়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে সে খারাপ যেন না হয় এবং সেটাকে মেইনটেইন করা। এই ক্ষেত্রে আমরা আধুনিক বিভিন্ন থেরাপি আমরা দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ এই মোটর নিউরন ডিজিজে আমাদের কিন্তু অনেক অ্যাচিভমেন্ট আছে। আমরা বিভিন্ন থেরাপি, এক্সারসাইজ, লাইফস্টাইল এবং রোগীর অ্যানাদার যদি কোনো কোমরবিডিটিস থাকে, ধরেন হার্টের ডিজিজ, তারপরে ডায়াবেটিস, এগুলাকে আমরা পাশাপাশি নিয়ন্ত্রণ করতে পারি। রোগীর লাইফস্টাইল, ইমিউনিটি বাড়ানো, প্রপার ফুড হ্যাবিট এগুলো যখন করে এবং বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন থেরাপির মাধ্যমে, আমরা ইলেকট্রোথেরাপি দিই, বিভিন্ন এক্সারসাইজ আছে, এগুলোর মাধ্যমে রোগী মেনটেন করা যায়। এবং রোগী, আমি বলবো এই রোগীকে বিছানায় পড়ে যাওয়ার আগে আপনি ট্রিটমেন্ট শুরু করেন, বিছানা পড়ে যাওয়ার আগে আপনি এক্সারসাইজ করান এবং প্রপার ট্রিটমেন্ট করেন। তাহলে অন্তত একটা, আমরা কেউ আসলে পৃথিবীতে থাকবো না, সবাই মারা যাব, কিন্তু ডিজেবল হয়ে বিছানায় পড়ে থাকা আমাদের পৃথিবীতে কাম্য না। তো আপনি যতদিন পৃথিবীতে থাকেন, এমএনডি হোক বা এই জাতীয় যত বিরল রোগী হোক, আপনাকে কিন্তু মোটামুটি লাইফস্টাইল জীবনযাপন করে সমাজ, ধর্ম বা আপনার পারিবারিক ব্যক্তিগত জীবন আপনি কিন্তু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে চালিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, জানছিলেন বিরল রোগ এমএনডির চিকিৎসা এবং সেই সাথে একজন রোগীকে কিভাবে সুস্থ জীবনে ধরে রাখা যায় তার নানান ধরনের প্রক্রিয়া। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।